হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, ফাইন। হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে আগের দিনকে ক্লাসে আমরা বেসিক কনসেপ্টস এর টোটাল কনসেপচুয়াল পার্টটা পড়েছিলাম। তো এখন আমরা একটু বেসিক কনসেপ্ট চ্যাপ্টারের উপরে যে নিউমেরিক্যালস গুলো হতে পারে, ফার্স্ট চ্যাপ্টারটা যেটা ছিল বেসিক কনসেপ্টস, মূল কনসেপ্ট, সেখানে যত রকমের নিউমেরিক্যাল হতে পারে ইনক্লুডিং দ্য ইকুইভ্যালেন্ট পেয়ারস এন্ড অল, সেই সমস্ত নিউমেরিক্যাল গুলো একবার দেখে নেবো যে কেমন করে সেগুলো সলভ করতে হয় এবং তারপরে কিছু এমসিকিউ সলভ করবো কম্পিটিটিভ এক্সামসকে ফোকাস করে। ওকে, শুরু করা যায় চ্যাপ্টারটা। সো ফার্স্ট নিউমেরিক্যালটা আমরা চলে আসছি। নিউমেরিক্যালটা কি বলছে দেখো, সলিউশনস বেশ কিছু করে রাখাই আছে। সো আমরা জাস্ট ব্যাপারটা বুঝবো কেমন করে হচ্ছে না হচ্ছে, এন্ড যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে আমি তোমাদেরকে ক্লারিফিকেশনস বা এক্সপ্লেনেশনস করে দেখাবো। ওকে, কোয়েশ্চেনটা দেখো, when dissolved in dilute sulfuric acid 0.275 gram of metal evolved 119.7 ml 119.7 ml of hydrogen gas at 20 degrees centigrade and 780.4 millimeter of pressure. Hydrogen gas was collected over water. Aqueous tension is 17.4 millimeter at 20 degrees centigrade. Calculate the equivalent weight of the metal. So কেমন করে করতে হবে, প্রথমে জানতে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে গেলে এক্স্যাক্টলি আমাকে কি বার করতে হবে, আমার টার্গেটটা কি। আমার টার্গেটটা হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন প্রডিউস করার জন্য কতটা মেটাল লাগবে, দ্যাট ইজ দ্য মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট। 1 গ্রাম হাইড্রোজেন প্রডিউস করার জন্য যতটা মেটাল লাগবে দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্যাট মেটাল। তাহলে আমার টার্গেট ইকুয়েশন হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন প্রডিউস করতে কতটা মেটাল লাগছে। সো দেখে নেওয়া যাক কি কি বলেছে এখানে। আচ্ছা, এখানে চলে আসছে ইনিশিয়াল কন্ডিশনে গ্যাসটার প্রেসার ছিল 780.4 মিলিমিটার, বাট এটা হচ্ছে তোমার, এটা কোন গ্যাসের প্রেসার, এটা ওয়েট গ্যাসের প্রেসার, কারণ হাইড্রোজেন গ্যাসকে ওয়াটারের উপরে কালেক্ট করা হয়েছে, জলের উপরে কালেক্ট করা হয়েছে, মানে গ্যাসের মধ্যে ময়েশ্চার মিশিয়ে আছে, সুতরাং দিস ইজ দ্য ওয়েট গ্যাসের প্রেসার। ময়েশ্চারের প্রেসার কত, অ্যাকুয়াস টেনশন যেটা বলে দেওয়া আছে কোশ্চেনে, অ্যাকুয়াস টেনশন 17.4 মিলিমিটার অফ মার্কারি প্রেসার। তাহলে এটা মাইনাস করলে পাবো আমি ড্রাই হাইড্রোজেন গ্যাসের প্রেসার, দ্যাট ইজ 763 মিলিমিটার অফ মার্কারি প্রেসার। তাহলে 763 মিলিমিটার মার্কারি প্রেসারটা কি বেসিক্যালি ড্রাই হাইড্রোজেন গ্যাসের প্রেসার। কেন ড্রাই হাইড্রোজেন গ্যাসের প্রেসারটা বলছি, কারণ ওয়েট গ্যাসের প্রেসারটা হচ্ছে 780 মাইনাস অ্যাকুয়াস টেনশন, তাহলে ড্রাই হাইড্রোজেন গ্যাসের প্রেসারটা আমার বেরিয়ে গেল, যেটা হচ্ছে P1 ইনিশিয়াল প্রেসার। V1 ইনিশিয়াল ভলিউম 119.7 ml দেওয়া আছে, T1 20 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 293 কেলভিন, এটাও দেওয়া আছে। তাহলে এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। ফাইনালটা কি চলে আসছে, ফাইনালটা হচ্ছে এসটিপি কন্ডিশন আমাকে বার করতে হবে ভলিউমটা কত। সো ইনিশিয়াল কন্ডিশন P1 V1 T1 এরা এসটিপি কন্ডিশনে নয়, কারণ প্রেসার P1 এসটিপি কন্ডিশনে হলে 760 মিলিমিটার অফ মার্কারি হতো, সেটা 763 মিলিমিটার অফ মার্কারি এসছে। T1 টাও 273 কেলভিন হতো, সেটাও 293 কেলভিন আছে, সুতরাং এটা এসটিপি কন্ডিশন নয়। এসটিপি কন্ডিশনে তাহলে প্রেসার P2 হবে হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি প্রেসার, এন্ড V2 টা বার করতে হবে এসটিপি তে, এন্ড T2 হবে হচ্ছে 273 কেলভিন। তাহলে P1 V1 by T1 equal to P2 V2 by T2, এই ইকুয়েশন অফ স্টেটটা যদি আমরা অ্যাপ্লাই করি, P1 given V1 given T1 given P2 given T2 given, সো আরামসে এসটিপি কন্ডিশনে V2 দ্যাট ইজ দ্য ভলিউম এসটিপি কন্ডিশন এখান থেকে ক্যালকুলেট হয়ে যাচ্ছে। সো V2 যদি ক্যালকুলেট হয়ে যায়, P1 V1 V2 ইকুয়াল টু কত হবে, P1 V1 by T1 ইনটু T2 by P2, দ্যাট ইজ V2 বেরিয়ে যাবে। এবারে আমি এসটিপি কন্ডিশনের কন্ডিশন অ্যাপ্লাই করছি, মূল কনসেপ্টের কন্ডিশন অ্যাপ্লাই করছি। 22.4 লিটার কোন একটা গ্যাসের যদি ভলিউম হয় এসটিপি তে, তার মানেই হচ্ছে সেই গ্যাসটা হচ্ছে 1 মোল গ্যাস, দ্যাট ইজ 22400 ml গ্যাস, মানেই সেটা হচ্ছে 1 মোল গ্যাস, যার মাস হবে হচ্ছে ওই গ্যাসের মলিকুলার ওয়েট যতটা অত গ্রাম। সো 1 মোল হাইড্রোজেন গ্যাসের মাস হচ্ছে 2 গ্রাম, কারণ 2 হচ্ছে হাইড্রোজেনের মলিকুলার ওয়েট। তাহলে 2 গ্রাম গ্যাসটার ভলিউম হচ্ছে 22.4 লিটার বা 22400 ml। তাহলে যেটা V2 ml যেটা বেরোলো, ওই V2 ml এর ভলিউম কত আমি বার করে ফেলতে পারবো, দ্যাট ইজ 2 by 2240 ইনটু V2 গ্রাম। ক্লিয়ার? তাহলে V2 ml যেটা বেরিয়েছে এসটিপি তে ভলিউম, তার মাস তো বেরিয়ে গেল, ধরলাম ওটা x গ্রাম। তাহলে আমরা বলতে পারি x গ্রাম হাইড্রোজেন প্রডিউস করার জন্য মেটাল কতটা লেগেছে, 0.275 গ্রাম মেটাল লেগেছে, এটা কোশ্চেনে দেওয়াই ছিল, ঠিক আছে। তাহলে x গ্রাম হাইড্রোজেন প্রডিউস করতে মেটাল লেগেছে দিস মাচ গ্রাম, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন প্রডিউস করার জন্য মেটাল লাগবে কত, ইউনিটারি মেথড 0.275 ডিভাইডেড বাই x ইনটু 1 গ্রাম মেটাল লাগবে, এন্ড যেটা বেরোবে দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল। ক্লিয়ার? তাহলে হোপফুলি পুরো সলিউশনটা বুঝতে পেরেছে কেমন করে করা আছে। সো ইকুইভ্যালেন্ট ওয়েটের এরকম একটা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি।
1.40 gram of metal when heated in a current of oxygen gave 1.93 gram of the metal oxide. Calculate the equivalent weight of the metal. So এখানেও বার করতে হবে আমাকে কি এক্স্যাক্টলি হাইড্রোজেনের রেসপেক্টে বার করতে হলে আমাকে বার করতে হচ্ছিল 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করছে কত গ্রাম মেটাল, বা 1 গ্রাম হাইড্রোজেন প্রোডিউস করতে লাগছে কত গ্রাম মেটাল। সিমিলারলি অক্সিজেনের জন্য ক্যালকুলেট করতে হবে এটাই 8 গ্রামের রেসপেক্টে, মানে 8 গ্রাম অক্সিজেন প্রোডিউস করতে কত গ্রাম মেটাল লাগে, অথবা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে কত গ্রাম মেটাল রিঅ্যাক্ট করে। সো এখানে দেখছি অক্সিজেনটার সঙ্গে রিঅ্যাক্ট করেছে, কত মাস রিঅ্যাক্ট করেছে। সো মেটাল অক্সাইড যেটা তৈরি হয়েছে তার মাস থেকে কোয়েশ্চেন পরে বলছে 1.93 গ্রাম মেটাল অক্সাইড তৈরি হয়েছে, আর মেটালটা ছিল 1.40 গ্রাম, মানে ডিফারেন্সটাই অক্সিজেন 0.53 গ্রাম। তাহলে 0.53 গ্রাম অক্সিজেন প্রোডিউস করার জন্য মেটাল লেগেছে 1.40 গ্রাম, তাহলে 8 গ্রাম অক্সিজেন প্রোডিউস করার জন্য মেটাল লাগবে 1.40 ডিভাইডেড বাই 0.53 ইনটু 8 গ্রাম, দ্যাট ইজ ইউনিটারি মেথড সিম্পলি। সো যেটা বেরোবে সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল। এখানে অক্সিজেনের রেসপেক্টে বার করলাম, 8 গ্রাম অক্সিজেনের রেসপেক্টে বার করলাম। 1.08 gram of metal oxide being reduced with hydrogen gives 1 gram of the metal. ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে বলেছে। সো এখানে অক্সিজেনের মাস কত হবে, মেটাল অক্সাইড হচ্ছে 1.08 গ্রাম, মেটাল হচ্ছে 1 গ্রাম, তাহলে ডিফারেন্স কত 0.08 গ্রাম। 0.08 গ্রাম অক্সিজেন হচ্ছে অ্যাড হয়েছে মেটালটার সঙ্গে। সো এগেন 0.08 গ্রাম অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করেছে কত গ্রাম মেটাল, 1 গ্রাম মেটাল। সো 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে কত গ্রাম মেটাল, 100 টাইমস হয়ে যাবে, দ্যাট ইজ 100 গ্রাম মেটাল। সো 100 উইল বি দ্য আনসার। ক্লিয়ার? তাহলে আমি বার করছি কি জাস্ট সিম্পলি 0.08 গ্রাম অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করেছে 1 গ্রাম মেটাল, তাহলে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে কত গ্রাম মেটাল, সেটাই হবে হচ্ছে আনসার, equivalent weight of the metal. 1.5276 gram of cadmium chloride was found to contain 0.9367 gram of cadmium. Calculate the equivalent weight and atomic mass of cadmium. So কেমন করে করতে হবে, এখানে ক্লোরিনের রেসপেক্ট এখানে বলেছে, মানে 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে কতটা ক্যাডমিয়াম রিঅ্যাক্ট করছে সেটা হবে আমার আনসার। সো হাইড্রোজেনের রেসপেক্টে হলে 1 গ্রাম হাইড্রোজেনের রেসপেক্টে আমাকে মেটালের মাসটা বার করতে হচ্ছে, অক্সিজেনের রেসপেক্টে হলে 8 গ্রাম অক্সিজেনের রেসপেক্টে আমাকে মেটালের মাসটা বার করতে হচ্ছে, কিন্তু যদি আমরা ক্লোরিনের রেসপেক্টে করি তাহলে 35.5 গ্রাম ক্লোরিনের রেসপেক্টে মাস বার করতে হবে, মানে আমার টার্গেট হচ্ছে 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করার জন্য কতটা মেটাল লাগছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সো দেখে নেওয়া যাক ক্লোরিন কতটা লাগছে। ক্যাডমিয়াম ক্লোরাইড হচ্ছে 1.5276 গ্রাম, ক্যাডমিয়াম ছিল 0.9367 গ্রাম, সো ডিফারেন্সটা ক্লোরিনের মাস ধরলাম সেটা x গ্রাম, ওই x গ্রাম ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করেছে 0.9367 গ্রাম ক্যাডমিয়াম, তাহলে 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করছে কত গ্রাম ক্যাডমিয়াম, সেটাই হবে ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার? আচ্ছা, আমরা জানি অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি, ফর্মুলাটা আমরা জানি, আমরা এটাই জানি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এনি অ্যাটম ইজ ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, মানে অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি। ক্যাডমিয়ামের ভ্যালেন্সি 2, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য অ্যাটম ইজ অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, তাহলে অ্যাটমিক ওয়েট হবে ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি। ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে গেছি এখান থেকে, তার ভ্যালেন্সি 2 দিয়ে মাল্টিপ্লাই করব ক্যাডমিয়ামের জন্য, উই উইল গেট দ্য অ্যাটমিক ওয়েট। সো দুটো কোশ্চেনের আনসার এখান থেকে বেরিয়ে যাবে। নেক্সটটা কি বলছে দেখো, 1.8 gram of iron displaces 2.04 gram of copper from copper sulfate solution. So this is a displacement reaction হয়েছে। ইকুয়েশনটা কেমন হতে পারে, আয়রন কপার সালফেটের সঙ্গে রিঅ্যাক্ট করেছে, কপার তৈরি করেছে আর সঙ্গে আয়রন সালফেট তৈরি হয়েছে, মানে ডিসপ্লেস করে দিয়েছে। সো মাস অফ আয়রন কত, মাস অফ আয়রন বলে দিয়েছে কোয়েশ্চেনে, মাস অফ কপার কত সেটাও বলে দিয়েছে। মাস অফ আয়রন ছিল 1.8 গ্রাম, মাস অফ কপার ছিল 2.04 গ্রাম, কারণ অতটা কপার তৈরি হয়েছে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আয়রন বার করতে দিয়েছে, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কপারটা বলে দিয়েছে 31.7। তো আমার কাছে ফর্মুলা হচ্ছে মাস অফ দ্য ফার্স্ট মেটাল বাই মাস অফ দ্য সেকেন্ড মেটাল, মাস অফ দ্য ফার্স্ট মেটাল বাই মাস অফ দ্য সেকেন্ড মেটাল ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য ফার্স্ট মেটাল বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সেকেন্ড মেটাল। তাহলে ভ্যালুগুলো পুট করে দাও, মাস অফ আয়রন জানা, মাস অফ কপার জানা, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আয়রন বার করতে দিয়েছে ওটাকে x ধরে নাও, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কপার এটাও জানা। সো সবকটা ভ্যালু পুট করে দাও, x এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলো, সবকটা ভ্যালু পুট করে দাও, x এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলো। সো সিম্পল প্রবলেম, ফর্মুলা যেটা মনে রাখছি সেটা কি, ফর্মুলাটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফর্মুলাটা হচ্ছে মাস অফ মেটাল 1 বাই মাস অফ মেটাল 2 ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল 1 বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল 2। .989 gram of sodium chloride were dissolved in water and silver nitrate was added in excess.
The precipitate of silver chloride so formed was washed and dried and weighed 2.42 gram. Calculate the equivalent weight of sodium, those of silver and chlorine আর দেওয়া আছে 108 and 35.5 respectively. ওকে, সো এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট টাইপ রিঅ্যাকশন আছে। রিঅ্যাকশনটা কি হয়েছে আগে ফিগার আউট করি। NaCl এর সঙ্গে AgNO3 রিঅ্যাকশন করানো হয়েছে, তাহলে NaNO3 আর AgCl তৈরি হয়েছে। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রিঅ্যাকশনটা যেটা হয়েছে। আচ্ছা, এখানে আমার ফর্মুলা কি ইউজ হচ্ছে, মাস অফ NaCl ডিভাইডেড বাই মাস অফ AgCl, এখানে কমনটাকে Cl টা কমন, is equal to equivalent weight of NaCl by equivalent weight of AgCl is equal to equivalent mass of Na plus equivalent mass of Cl divided by equivalent mass of Ag plus equivalent mass of Cl. সো এইভাবে ফর্মুলাটা ডিজাইন হচ্ছে। যদি AB আর CD মিলে AD আর BC তৈরি করে, তাহলে মাস অফ AB বাই মাস অফ AD, এটা কমন, that is equivalent weight of AB by equivalent weight of AD, that is equivalent mass of A plus B divided by equivalent mass of A plus D. সেই ওয়েতে ফর্মুলাটা ডিজাইন করা হয়েছে। মাস অফ NaCl বাই মাস অফ AgCl ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ NaCl বাই AgCl ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Na প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Cl ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Ag প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরিন। সো দেখো মোস্টলি ডেটা দেওয়া আছে, NaCl এর মাস দেওয়া আছে, AgCl এর মাস দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়ামটা বার করতে বলেছে, সিলভার আর ক্লোরিন দেওয়া আছে। যেটা বার করতে দিয়েছে ওটাকে x ধরে নাও এন্ড x ক্যালকুলেট করে ফেলো। সিম্পল রিলেশন, সিম্পল প্রবলেম, ভ্যালুগুলো পুট করে দাও, মাসের জায়গায় মাসের ভ্যালু পুট করো, এখানে x এর ভ্যালু পুট করো, এখানে ক্লোরিনের ইকুইভ্যালেন্ট ওয়েট, সিলভারের ইকুইভ্যালেন্ট ওয়েট, ক্লোরিনের ইকুইভ্যালেন্ট, এগুলো সব পুট করে দাও, এখান থেকে x ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে। সিম্পল প্রবলেম, সিম্পল অ্যালজেব্রিক সলিউশন। ক্লিয়ার? চলে আসছি বেশ কিছু এমসিকিউ তে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি বলছে এমসিকিউ এর, জেই এবং নিট কে ফোকাস করে বেশ কিছু এমসিকিউ আমরা চেক করে নিই। বলছে টু স্টুডেন্টস পারফর্ম দ্য সেম এক্সপেরিমেন্ট সেপারেটলি, টু স্টুডেন্টস পারফর্ম দ্য সেম এক্সপেরিমেন্ট সেপারেটলি and each one of them recorded two readings, okay, which are given below. Correct reading is 3 gram. On the basis of given data, mark the correct option. So reading 1 হচ্ছে 3.01 2.99 and B students পেয়েছে 3.05 2.95. সো প্রথমে বলি দুজনেই তো অ্যাকুরেট রেজাল্ট পেয়েছে, তার কারণ এটারও প্রথম রেজাল্টের এভারেজ 3, সেকেন্ড রেজাল্টের এভারেজ 3, সুতরাং দুজনেই অ্যাকুরেট রেজাল্ট তো পেয়েছে। কিন্তু কোন রেজাল্টটা নিজেরা কাছাকাছি, অবভিয়াসলি এর রেজাল্ট মোর প্রিসাইজ বিকজ 3.01 and 2.99 এটা অনেক কাছাকাছি ভ্যালু, সো মোর প্রিসাইজ ভ্যালু। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? দেখো বি এর অপশনটা কি বলছে, result of student A and result of student A are both precise and accurate, so B option is correct. Precise result at the same time accurate result, so B option is the correct option. If the density of a solution is 3.12 gram per ml, the mass of the 1.5 ml solution in significant figure. So mass equal to আমরা জানি volume into density, volume দেওয়া আছে 1.5 ml, density দেওয়া আছে 3.12 gram per ml, so এখান থেকে mass পেরিয়ে গেল 4.680 gram. সো আমাকে দেখতে হবে সিগনিফিকেন্ট ফিগারে, এখানে তিনটে সিগনিফিকেন্ট ডিজিট আছে, এখানে দুটো সিগনিফিকেন্ট ডিজিট আছে, আনসারকে দুটো সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে রেস্ট্রিক্ট করতে হবে, দ্যাট ইজ 4.6 এর আনসার রেস্ট্রিক্ট হয়ে যাবে। পরের নাম্বারটা আছে 8, তাহলে ওটা ইনফ্লুয়েন্স করবে, রাউন্ডিং অফ 4.7 গ্রাম হবে। সো 4.7 গ্রাম ইজ দ্য অপশন এ, ওটা হচ্ছে কারেক্ট আনসার। The average molar mass of chlorine is 35.5 gram per mole. The ratio of chlorine 35 to chlorine 37 in naturally occurring chlorine is close to, এটা 2020 JEE main এর কোশ্চেন। সো দেখো কেমন করে করতে হবে। ক্লোরিন 35 এর ধরলাম মোলার রেশিও x, ক্লোরিন 37 এর মোলার রেশিও ধরলাম 1 - x, আমাকে বার করতে হবে x is to 1 - x এর রেশিও কত। ওকে, আচ্ছা কেমন করে বেরোবে? ক্লোরিনের আমরা জানি অ্যাভারেজ অ্যাটমিক মাস, যেটা অ্যাভারেজ অ্যাটমিক মাস এটা আমরা জানি 35.5, এনিওয়ে কোশ্চেনে দেওয়া আছে। সো 35.5 ইজ ইকুয়াল টু হবে x মাস, x মোলার রেশিও যেটা x মোলার রেশিও ইনটু তার মাস নাম্বার 35 প্লাস 1 - x মোলার রেশিও ইনটু তার মাস নাম্বার 37। ঠিক আছে, তাহলে 35.5 ইজ ইকুয়াল টু হলো x ইনটু 35 প্লাস 1 - x ইনটু 37, যে পার্টটা যতটা করে আছে এখান থেকে x সলভ করতে হবে। x সলভ করলেই x is to 1 - x এর রেশিও বার করতে হবে। রেশিওটা ইউজুয়ালি দেখা যায় 3:1 হয়, এটা বাই ইনফরমেশন তুমি মনেও রাখতে পারো, 3:1 হয়, দ্যাট ইজ 35 ক্লোরিন আছে 3 পার্ট বা 75% এন্ড 37 ক্লোরিন আছে 1 পার্ট বা 25%। ঠিক আছে, সো এখান থেকে সলভ করলে x is to 1 - x 3:1 বেরোবে এন্ড দ্যাট উইল বি দ্য আনসার।
দ্য মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন হিস্টামিন, সো এই কম্পাউন্ডটা দেওয়া আছে, কম্পাউন্ডের নাম হিস্টামিন, ওখানে মাস পার্সেন্টেজ ভাগ করতে বলেছে। সো প্রথমে কম্পাউন্ডটাতে টোটাল কতগুলো কি অ্যাটম আছে দেখে নি, কার্বন অ্যাটম কতগুলো আছে, মলিকুলার ফর্মুলাটা দেখে নি। কার্বন অ্যাটম দেখো 5টা আছে, কম্পাউন্ডে স্টাডি করো, সমস্ত কটা পয়েন্ট হচ্ছে কার্বন অ্যাটম। সো 5টা কার্বন অ্যাটম আছে, হাইড্রোজেন আছে 9টা অ্যাটম, 9টা হাইড্রোজেন অ্যাটম আছে, শো করা আছে অ্যাটম গুলো দেখে নাও। সো 9টা হাইড্রোজেন অ্যাটম আছে, 5টা কার্বন অ্যাটম আছে আর 3টে নাইট্রোজেন অ্যাটম আছে। সো ফর্মুলাটা হয়ে গেল C5H9N3। সো এর মলিকুলার মাস বার করে ফেলো, দ্যাট ইজ 111 মলিকুলার মাস। তার মানে আমরা বলতে পারি 1 মোল হিস্টামিন হচ্ছে 111 গ্রাম। ওই 111 গ্রাম হিস্টামিনের মধ্যে 1 মোল হিস্টামিন, দ্যাট ইজ 111 গ্রাম হিস্টামিন, যেটা ওর মলিকুলার ওয়েট, তার মধ্যে নাইট্রোজেনের কন্ট্রিবিউশন কতটা, নাইট্রোজেন আছে হচ্ছে 3 মোল নাইট্রোজেন, দ্যাট ইজ 14 into 3, দ্যাট ইজ 42 গ্রাম। তাহলে পার্সেন্টেজ কত হবে, মাস অফ নাইট্রোজেন বাই মোলার মাস ইনটু 100। সো নাইট্রোজেনের মাস 42 গ্রাম, এই 42 গ্রাম তিনটে নাইট্রোজেনের অ্যাটমিক মাস কে মাল্টিপ্লাই করে পাচ্ছি, 3 মোল নাইট্রোজেনের অ্যাটমিক মাস কে মাল্টিপ্লাই করে পাচ্ছি। তাহলে 3 মোল অ্যাটমিক মাস ছিল 14 হচ্ছে নাইট্রোজেন অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট, তাকে মাল্টিপ্লাই করে পেলাম 42 গ্রাম। তার মানে 3 মোল নাইট্রোজেনের মাস হচ্ছে 42 গ্রাম, যেটা প্রেজেন্ট আছে 111 গ্রামের মধ্যে। তাহলে পার্সেন্টেজ হবে 42 বাই 111 ইনটু 100। ক্যালকুলেট করে ফেলবে, ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই आंसर। The ratio of mass percentage of carbon and hydrogen and carbon and oxygen of a saturated acyclic organic compound X are 4:1 and 3:4। মানে কার্বন হাইড্রোজেনের রেশিও হচ্ছে 4:1 and কার্বন অক্সিজেনের রেশিও হচ্ছে 3:4। The moles of oxygen required for the complete combination of 2 moles of the compound X is কত। তাহলে আমরা ধরলাম কম্পাউন্ডের প্রথমে ধরে নিচ্ছি কম্পাউন্ডের জেনারেল মলিকুলার ফর্মুলাটা গেস করে নিচ্ছি। কম্পাউন্ডের জেনারেল মলিকুলার ফর্মুলাটা হচ্ছে CnH2n+2ON, এটা হচ্ছে জেনারেল মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। মলিকুলার ওয়েটটাকে m ধরে নিলাম, তাহলে পার্সেন্টেজ অফ কার্বন কত হবে, কার্বনের কন্ট্রিবিউশন 12 into n, 12 অ্যাটমিক মাস ইনটু n খানা কার্বন আছে, সো 12 into n ডিভাইডেড বাই মলিকুলার মাস ইনটু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ কার্বন হবে ইনটু 100। ঠিক আছে, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন হবে হচ্ছে কতগুলো হাইড্রোজেন আছে 1 অ্যাটমিক ওয়েট ইনটু 2n+2, এতগুলো হাইড্রোজেন আছে, সো 1 into 2n+2 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, 1 into 2n+2 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইনটু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। অক্সিজেনও আছে একই ভাবে 16 into n ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট ইনটু 100, এগুলো হচ্ছে তাদের পার্সেন্টেজ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে n এর ভ্যালু যদি 2 পুট করা হয়, ট্রায়াল এন্ড এরর করে দেখা যাবে n এর ভ্যালু 2 পুট করলে পার্সেন্টেজ কার্বনটা আসে এখানে 24/m, হাইড্রোজেন আসে এখানে 6/m, অক্সিজেন আসে এখানে 32/m, এন্ড এটা কোশ্চেনে দেওয়া রেশিওটার সঙ্গে ট্যালি করে। কেমন করে ট্যালি করছে, পার্সেন্টেজ অফ কার্বন ইজ টু পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত হচ্ছে 24:6, দ্যাট ইজ 4:1। সো ট্যালি করে গেছে, কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজের রেশিও ট্যালি করে গেছে। আচ্ছা, কার্বন আর অক্সিজেন কত হচ্ছে 24/m is to 32/m, সো এটাও ট্যালি করে যাচ্ছে 3:4, 24/m is to 32/m অক্সিজেন 3:4 ট্যালি করে যাচ্ছে। তাই n এর ভ্যালুকে 2 পুট করা হলো। n এর ভ্যালু যদি 2 পুট হয়ে যায়, n এর ভ্যালু 2 পুট হয়ে যায় মানে আমি এখান থেকে পেয়ে গেলাম ফর্মুলাটা C2H6O2, এটা হয়ে গেল আমার ফর্মুলা যেই বেরিয়ে গেল এর সঙ্গে এবার অক্সিজেনের রিঅ্যাক্ট করানো হবে। সো এই ফর্মুলার সঙ্গে অক্সিজেনের রিঅ্যাক্ট করানো হলো, তৈরি হবে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। ব্যালেন্স করা হলো, ব্যালেন্স করতে গিয়ে দেখা গেল যে 2 মোল কম্পাউন্ডের সঙ্গে 5 মোল অক্সিজেন রিঅ্যাক্ট করেছে, তবে গিয়ে কমপ্লিট কম্বাশনটা হয়েছে ব্যালেন্সড ইকুয়েশনে। তার মানে অবভিয়াসলি 2 মোল মলিকিউলটার বার্ন করার জন্য আমার লাগবে বেসিক্যালি 5 মোল অক্সিজেন। সো आंसर will be 5 মোল অক্সিজেন is the correct answer. Clear? A welding fuel gas contains carbon and hydrogen only. Carbon hydrogen আছে মানে হাইড্রোকার্বন আর কিছু নেই। Burning a small sample of it in oxygen gives 3.38 gram carbon dioxide and 0.690 gram of the water and no other products. মানে এগুলো পাওয়া যাচ্ছে না, আর কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। A volume of 10 liter of this welding gas is found to weigh 11.6 gram. The molecular formula of the compound কত, এটা জানতে চেয়েছে। তার মানে কি বলছে, একটা ওয়েল্ডিং ফুয়েল গ্যাসের মধ্যে কার্বন হাইড্রোজেন আছে, তার একটা স্মল অ্যামাউন্ট কে বার্ন করা হয়েছে অক্সিজেনে, তাতে 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে।
আচ্ছা 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে আমরা জানি তার মধ্যে 1 মোল কার্বন থাকে, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস হচ্ছে 44, দ্যাট ইজ 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে থাকবে, 1 মোল কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, দ্যাট ইজ 12 গ্রাম অফ কার্বন। তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে আছে 12 গ্রাম কার্বন, মানে কোশ্চেনে দিয়েছে 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তার মধ্যে থাকবে 12 ডিভাইডেড বাই 44 ইনটু 3.38 গ্রাম কার্বন, দ্যাট ইজ দ্যাট মাস অফ কার্বন। তার মানে যতটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে 3.38 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তার মধ্যে কার্বন কতটা পার্সেন্টেজে আছে পেয়ে গেলাম, দ্যাট ইজ 0.908 গ্রাম পার্সেন্টেজ কার্বন সেখানে প্রেজেন্ট ছিল। ঠিক আছে, টোটাল কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বনটা এতটা পার্সেন্টেজে প্রেজেন্ট ছিল। ওকে, ওয়াটারও একই ভাবে 0.690 গ্রাম, ওয়াটারে কতটা হাইড্রোজেন প্রেজেন্ট আছে সেটা আমাদের জানতে হবে। So 1 mole water present থাকে 2 mole hydrogen, মানে 18 গ্রাম water, that is the molecular weight, তার মধ্যে প্রেজেন্ট থাকে 2 গ্রাম হাইড্রোজেন, that is the molecular weight of hydrogen gas। তাহলে 0.690 গ্রাম ওয়াটারের মধ্যে প্রেজেন্ট থাকবে 2/18.69 গ্রাম হাইড্রোজেন। সো কতটা হাইড্রোজেন আছে সেটাও পেয়ে গেলাম। তাহলে টোটাল মাস কত হলো হাইড্রোকার্বনটার, ওই হাইড্রোকার্বনটার মধ্যে কি কি অ্যাটম প্রেজেন্ট আছে, কার্বন আছে 0.908 গ্রাম যেটা আগের স্লাইড থেকে পেয়েছি, এন্ড হাইড্রোজেন পেয়েছি 0.077 গ্রাম যেটা এখান থেকে ক্যালকুলেট করলাম। টোটাল মাস পেয়ে গেলাম 0.985 গ্রাম। এই 0.98 গ্রাম টোটাল মাস অফ হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কতটা, সো 0.908 বাই 0.985 ইনটু 100, কার্বন ছিল 0.908, টোটালটা 0.985 অ্যাড করে পেয়েছি ইনটু 100, কার্বনের পার্সেন্টেজ দ্যাট ইজ 92.18%। একই ভাবে হাইড্রোজেন কতটা 0.077 যেটা ছিল হাইড্রোজেনের মাস, তার মধ্যে টোটাল ডিভাইডেড বাই টোটাল মাস 0.985 ইনটু 100, তাহলে কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজটা এইভাবে পেয়ে গেলাম। তার মানে দেখো এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলাতে কার্বন বা হাইড্রোজেনের মানে এলিমেন্টগুলোর পার্সেন্টেজ দরকার, সেই পার্সেন্টেজটা বার করতে গিয়ে এতটা ক্যালকুলেশন আমাকে আগে করতে হলো। তাহলে কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজটা আমি পেয়ে গেলাম। এবারে পার্সেন্টেজ নিয়ে আমি কি করব, এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলার প্যাটার্ন ফলো করছি, এলিমেন্টের নাম লিখেছি, পার্সেন্টেজ পেয়ে গেছি, অ্যাটমিক ওয়েট জানি, সিম্পল অ্যাটমিক রেশিও বার করছি, দ্যাট ইজ পার্সেন্টেজ ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট। তাহলে 92.18 বাই 12 করেছি 7.68 পেয়েছি, এটাও 7.82 বাই 1 করেছি, দ্যাট ইজ 7.82 পেয়েছি। সো রাফলি দেখতে পাচ্ছি এটা 1:1 রেশিওতেই আছে, দুটোকেই 7.68 দিয়ে ডিভাইড করে দিলে দুটোই রাফলি 1:1 রেশিও মেইনটেইন করবে, মানে এখান থেকে বলতে পারি এম্পিরিক্যাল ফর্মুলা হবে C1H1, দ্যাট ইজ CH, এটা এম্পিরিক্যাল ফর্মুলা হতে চলেছে। এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট হবে 12 plus 1 that is 13, কার্বন 12 plus হাইড্রোজেন 1 that is 13। আচ্ছা, এম্পিরিক্যাল ওয়েট ইজ ইনটু n করলে মলিকুলার ওয়েট পাওয়া যায়, এম্পিরিক্যাল ওয়েট ইনটু n করলে মলিকুলার ওয়েট পাওয়া যায়। এম্পিরিক্যাল ওয়েট বেরিয়েছে 13 ইনটু n, মলিকুলার ওয়েট হচ্ছে 26, কোশ্চেনে বলে দেওয়া আছে মলিকুলার ওয়েট 26, তাহলে n বের হলো 2। ঠিক আছে, n আচ্ছা মলিকুলার 26 কোথা থেকে পাচ্ছি, আবার কোশ্চেনে বলেছে 10 লিটার গ্যাসের মাস 11.6 গ্রাম, এটা কোশ্চেন আবার বলে দেওয়া আছে। 10 লিটার গ্যাসের মাস কত, 11.6 গ্রাম, এটা কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে 22.4 লিটার গ্যাসের মাস কত, ইউনিটারি মেথডে বার করলাম, দ্যাট ইজ 25.98, দ্যাট ইজ 26 গ্রাম। তার মানে 22.4 লিটার গ্যাসের যেটা মাস, 22.4 লিটার গ্যাস মানে হচ্ছে 1 মোল গ্যাস, 22.4 লিটার গ্যাস মানে হচ্ছে 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসের যেটা মাস ওটাই হচ্ছে তার মলিকুলার ওয়েট, রাইট। তাহলে 22.4 লিটার গ্যাস মানে 1 মোল গ্যাস, তার যা মাস 26 গ্রাম, ওটাই হচ্ছে তার মলিকুলার ওয়েট, ওটা কোশ্চেনের ডেটা থেকে বার করে নিয়েছি। তাহলে মলিকুলার ওয়েটের জায়গায় 26 পুট করলাম, n বের হলো 2, তাহলে মলিকুলার ফর্মুলা কত বেরোবে, CH ছিল হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা হোল 2 দ্যাট ইজ C2H2 ইজ দা কারেক্ট মলিকুলার ফর্মুলা, CH ছিল এম্পিরিক্যাল ফর্মুলা হোল 2 দ্যাট ইজ C2H2 ইজ দা কারেক্ট মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, হোপফুলি বুঝতে পেরেছো এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলার প্রবলেমগুলো যেরকম করে আমরা এক্স্যাক্টলি সলভ করে থাকি সেম ওয়েতে এখানে সলিউশনটা হচ্ছে। Next problem দেখো, a compound having empirical formula C3H4ON has vapor density 84, molecular formula, so empirical formula থেকে empirical weight calculate করো, C3H4ON, C3H4O whole n, তাহলে C3H4O এই পার্টটার molecular weight কত হচ্ছে, empirical weight 56 into n is equal to হচ্ছে vapor density into 2, that is the molecular weight, vapor density কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে molecular weight পাওয়া যায়, এখান থেকে n হয়ে 3, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে C3H4O whole 3 that is C9H12O3, কারেক্ট। তো অপশনটা আছে ডি অপশন। The number of atoms present in 1 mole of an atom, 1 mole of an element is equal to Avogadro number. Okay, জানা কথা এটা। Which of the following element contains the greatest number of the atoms?
ওকে 4 গ্রাম He, তো আমাকে কি করতে হবে, মোল বার করতে হবে, গ্রামগুলোকে সব মোলে কনভার্ট করতে হবে, কারণ আমরা জানি আমরা কি জানি 1 মোল সাবস্টেন্স মানেই হচ্ছে 1 মোল সাবস্টেন্স মানেটাই কি 1 মোল সাবস্টেন্স মানে অ্যাভোগাড্রো নাম্বার, তার মানে যার মানে যত মোল বেশি, তার মানেটা হচ্ছে যার মধ্যে যত মোল বেশি তার মধ্যে ততগুলো অ্যাটম থাকবে বা পার্টিকেল থাকবে, ওটাই জানতে চাইছি কার মধ্যে গ্রেটেস্ট নাম্বার অফ অ্যাটম আছে। সো মোলটা বার করে নিই, 4 গ্রাম H এর মোল গিভেন মাস বাই মলিকুলার মাস, গিভেন মাস 4 গ্রাম বাই মলিকুলার মাস হচ্ছে হিলিয়ামের 4, সো 1 মোল। 46 গ্রাম অফ সোডিয়াম গিভেন মাস বাই মলিকুলার মাস, গিভেন মাস হচ্ছে 46 বাই মলিকুলার মাস হচ্ছে 23, অ্যাটমিক মাস হচ্ছে 23, সো 2 মোল। তারপর হচ্ছে 0.4 গ্রাম অফ ক্যালসিয়াম গিভেন মাস 0.4 বাই তার অ্যাটমিক মাস হচ্ছে 40, দ্যাট ইজ 0.01 মোল। আর এটা হচ্ছে গিভেন মাস বাই অ্যাটমিক মাস, দ্যাট ইজ 12 বাই অ্যাটমিক মাস 4, দ্যাট ইজ 3 মোল। তার মানে 3 মোলের মধ্যে সবথেকে বেশি নাম্বার অফ হিলিয়াম অ্যাটম প্রেজেন্ট থাকবে, সো কারেক্ট অপশন হবে অপশন ডি। 3 মোল এর মধ্যে সবথেকে বেশি নাম্বার অফ পার্টিকেল থাকবে বা অ্যাটম থাকবে, সো 3 মোল হিলিয়ামের মধ্যে সবথেকে বেশি হিলিয়াম অ্যাটম প্রেজেন্ট থাকবে। কি বলছে দেখো, a 10 mg effervescent tablet containing sodium bicarbonate and oxalic acid releases 0.25 ml of the carbon dioxide at T equal to 98.15 Kelvin and P equal to 1 bar. If molar volume of carbon dioxide is 25.0 liter under such condition, what is the percentage of the sodium bicarbonate in each tablet? মোলার মাস দিয়ে দিচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের 84। সো কোশ্চেনটা ভালো করে একবার পড়ো, ভিডিওটা পজ করো দরকার হয়, দিয়ে কোশ্চেনটা ভালো করে একবার পড়ো। সো আমরা কেমন করে সলিউশনে অ্যাপ্রোচ করছি সেটা দেখছি। আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে PV = nRT। সো PV = nRT টা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, যেখানে P টা হচ্ছে গ্যাসের মাস, V হচ্ছে গ্যাসের ভলিউম, N হচ্ছে গ্যাসের মোল নাম্বার, R হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল। কোশ্চেনে দেওয়া আছে P হচ্ছে 1 বার, 1 বারকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে, কারণ R এর যে ভ্যালুটা ওটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মুখস্থ রাখতে হবে R এর ভ্যালু 0.082 ইনটু 10 টু দি সরি 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে এটা হচ্ছে R এর ভ্যালু 0.082, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে যেহেতু এটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আছে, তাই আমাকে প্রেসারটাও অ্যাটমসফিয়ার ইউনিটে পুট করতে হবে এন্ড ভলিউমটাও লিটার ইউনিটে পুট করতে হবে। সো প্রেসার হচ্ছে 1 বার, দ্যাট মিন্স 0.987 অ্যাটমসফিয়ার। এই কনভার্সন ফ্যাক্টর গুলো জানতে হবে। সো 1 বার মানে হচ্ছে 0.987 অ্যাটমসফিয়ার, আর ভলিউম বলেছে 0.25 ml, একে 10 টু দি পাওয়ার -3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, সো ভলিউমটা পেয়ে গেলাম লিটারে। তাহলে প্রেসার পেয়ে গেছি অ্যাটমসফিয়ারে 0.987, ভলিউম পেয়ে গেছি লিটারে 0.25 ইনটু 10 টু দি পাওয়ার -3। মোলটা বার করতে হবে, আর এর ভ্যালুটা আমি মুখস্থ রেখেছি, মনে রেখেছি 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর টেম্পারেচার T হচ্ছে কেলভিন ইউনিটে 298.15 কেলভিন। কেলভিন ইউনিটে 298.15 কেলভিন, এটা কোশ্চেনে দেওয়া আছে 298.15 কেলভিন, এটা কোশ্চেনে দেওয়া আছে টেম্পারেচার। তাহলে আরামসে P পুট করব, V পুট করব, R পুট করব, T পুট করব, এখান থেকে মোল বেরিয়ে যাবে। সো N ইজ দা মোল নাম্বার, যেটা এখান থেকে কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে মোল নাম্বারটা। আচ্ছা, তাহলে মোল নাম্বার আমার ক্যালকুলেট হয়ে গেল যে কত মোল কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, কারণ আমাকে বলেছিল 0.25 ml কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে এট দিস টেম্পারেচার এন্ড দিস প্রেসার। তাহলে কার্বন ডাই অক্সাইড কত মোল বেরিয়েছে সেটা আমি জানতে পেরে গেলাম PV, RT এগুলো ভ্যালু পুট করে। কার্বন ডাই অক্সাইডের মোল নাম্বার জানতে পারার পরে এবারে কি করতে পারি, সো মোল অফ কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে PV/RT, ওখান থেকে মোলটা বেরিয়ে গেল। এবারে আমরা ইকুয়েশনটা ফ্রেম করছি, বলেছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অক্সালিক অ্যাসিডের ফর্মুলা জানতে হবে সেক্ষেত্রে। সো সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অক্সালিক অ্যাসিডের যদি রিঅ্যাকশন হয়, তাহলে এরকম একটা রিঅ্যাকশন হবে যেখানে সোডিয়াম সল্ট অফ দ্য অক্সালিক অ্যাসিড তৈরি হবে, দ্যাট ইজ সোডিয়াম অক্সালেট, প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাসের এফারভেসেন্স হবে, প্লাস ওয়াটারের এফারভেসেন্স হবে। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড আর সোডিয়াম বাইকার্বনেট এই দুটোর মধ্যে স্টয়কিওমেট্রি ক্যালকুলেশন করছি। 2 মোল সোডিয়াম বাইকার্বনেট প্রোডিউস করার জন্য 2 মোল কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হচ্ছে, এটা আমরা ব্যালেন্স করলে স্টয়কিওমেট্রি ক্যালকুলেশন থেকে দেখতে পাচ্ছি। তাহলে n মোল, যেটা কিনা ওখান থেকে বেরোলো যে n মোল কার্বন ডাই অক্সাইড প্রোডিউস করার জন্য অবভিয়াসলি n মোল সোডিয়াম বাইকার্বনেট লাগবে, কারণ 2 মোল প্রোডিউস করার জন্য 2 মোল লাগছে, তাহলে n মোল প্রোডিউস করার জন্য n মোল লাগবে। তাহলে যে n মোলটা লাগবে তাকে যদি সোডিয়াম বাইকার্বনেটের মলিকুলার ওয়েট, যেটা কিনা 84, সোডিয়াম বাইকার্বনেটের মলিকুলার ওয়েট কোশ্চেনে দেওয়া আছে 84, না দেওয়া থাকলো যদি আমরা বার করে নিতে পারতাম, তাহলে এই যে n মোল কার্বন ডাই অক্সাইড তাকে সেটা প্রোডিউস করার জন্য লাগছে n মোল সোডিয়াম বাইকার্বনেট। এখন এই n মোল সোডিয়াম বাইকার্বনেট ইনটু সোডিয়াম বাইকার্বনেটের মলিকুলার ওয়েট করলে আমরা পেয়ে যাব হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের মাস কতটা লাগবে। ওই মাসটাকে মিলিগ্রামে নিয়ে গেলাম, কারণ যেটা পাবো ওটা গ্রামে পাবো, ওটাকে মিলিগ্রামে নিয়ে গেলাম।
আচ্ছা মিলিগ্রামে যদি নিয়ে যায় তাহলে পার্সেন্টেজ অফ সোডিয়াম বাইকার্বনেট কেমন করে বেরোবে ইন দ্য ট্যাবলেট। আমরা ট্যাবলেটের সোডিয়াম বাইকার্বনেটের মাস জানি ইন মিলিগ্রাম, ডিভাইডেড বাই আমরা ট্যাবলেটের মিলিগ্রাম জানি 10 into 100, so that will be the percentage of sodium bicarbonate in the tablet। কারণ সোডিয়াম বাইকার্বনেট কতটা বের হচ্ছে সেটা পেয়ে গেছি, ডিভাইডেড বাই 10 mg আমরা নিয়েছিলাম into 100 করে দিলাম, so you will be getting percentage। Calculate the molarity of a solution of ethanol in water in which the mole fraction of ethanol is 0.040। so দেখো কি করে বলছে, মোলারিটির ফর্মুলা আমাদের জানতে হবে, মোলারিটি ইজ ইকুয়াল টু মোল অফ সলিউট, মনে রাখতে হবে সলিউটের মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার ইউনিট, মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার ইউনিট। আচ্ছা সলিউশনের ভলিউম হচ্ছে 1 লিটার, ঠিক আছে, তার মানে ওই 1 লিটারটা কিন্তু আমরা ওয়াটারেরই বেসিক্যালি ভলিউম। কেন? কারণ অ্যালকোহল যেটা প্রেজেন্ট আছে, ইথানল যেটা প্রেজেন্ট আছে, এটা এতটাই নেগলিজেবল যে টোটাল সলিউশনের ভলিউমে ইথানলের কোনো কন্ট্রিবিউশন ধরা হচ্ছে না, ইগনোর করা হচ্ছে। সো যেহেতু খুবই অল্প মোল ফ্র্যাকশন ইথানল প্রেজেন্ট আছে এন্ড তার ভলিউম হচ্ছে হাইলি নেগলিজেবল হবে অবভিয়াসলি, তার মানে টোটাল সলিউশনের ভলিউম যদি 1 লিটার হয় তাহলে সেটার মধ্যে মোস্টলি ওয়াটারই আছে 1 লিটার। তাহলে 1 লিটার ওয়াটারের মাস কত? রাফলি 1 কেজি। যদি ওয়াটারের আমরা ডেনসিটি 1 গ্রাম পার সিসি ধরে নিই তাহলে 1 লিটার ওয়াটারের মাস হচ্ছে 1 কেজি, দ্যাট ইজ 1000 গ্রাম। তাহলে কতটা মোল প্রেজেন্ট আছে ওয়াটার আছে 1000 ডিভাইডেড বাই 18 হচ্ছে অ্যাটমিক মলিকুলার ওয়েট অফ ওয়াটার, তাহলে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট করলে কেজি, দ্যাট ইজ 55.56 মোল ওয়াটার প্রেজেন্ট আছে ওই 1 লিটারের সলিউশনের মধ্যে রাফলি। কারণ আমরা এখানে ইথানলের মোলটাকে ইগনোর করেছি, কি করেছি মোলারিটির ফর্মুলাটা লিখেছি, তারপরে আমরা ভলিউম অফ সলিউশন দেখছি, সলিউশনের ভলিউম ধরলাম যদি 1 লিটার হয় তার মধ্যে ম্যাক্সিমামটাই টোটালটাই অলমোস্ট ওয়াটার 1 লিটারই, কারণ ইথানল খুবই নেগলিজেবল অ্যামাউন্টে ইথানলটা খুবই নেগলিজেবল অ্যামাউন্টে প্রেজেন্ট আছে। এবার এই 1 লিটার ওয়াটার যেটা প্রেজেন্ট আছে ওর মাস কত, ডেনসিটি যদি 1 গ্রাম পার সিসি হয় তাহলে 1 লিটার ওয়াটারের মাস হবে 1000 গ্রাম ডিভাইডেড বাই ওয়াটারের মলিকুলার ওয়েট 18 করলে আমরা পেয়েছি ওয়াটার কতটা মোলে প্রেজেন্ট আছে। এবারে এখান থেকে আমরা ওয়াটারের মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করব। সো ওয়াটারের মোল ফ্র্যাকশন কত, ইথানলের মোল ফ্র্যাকশন প্লাস ওয়াটারের মোল ফ্র্যাকশন, দুজনের মোল ফ্র্যাকশনের সামেশন হবে 1, এটা আমরা আগে থাকতেই জানি। তাহলে ওয়াটারের মোল ফ্র্যাকশন হবে 1 - 0.04, দ্যাট ইজ 0.06। এবার ওয়াটার মোল ফ্র্যাকশনের ফর্মুলাটা কি, ওয়াটারের মোল বাই ওয়াটারের মোল প্লাস ইথানলের মোল, দ্যাট ইজ টোটাল মোল। সো ওয়াটার মোল বাই টোটাল মোল হচ্ছে 0.06, ওয়াটার মোল বাই টোটাল মোল হচ্ছে 0.06। এর মধ্যে ওয়াটারের মোল তো আমরা বার করে ফেলেছি 55.56, তাহলে ওয়াটারের মোলের জায়গায় পুট করে দাও 55.56 ডিভাইডেড বাই 55.56 প্লাস ইথানলের মোলটা কোশ্চেনে বার করতে দিয়েছে, এটাকে x ধরে নাও। সো প্লাস x ইজ ইকুয়াল টু 0.06, এখান থেকে x ক্যালকুলেট করে ফেলো, ইথানলের মোল কতটা প্রেজেন্ট আছে সেটা পেয়ে যাবে। One mole of any substance contains 6.022 into 10 to the power 23 atoms or molecules. Number of molecules of H2SO4 present in 100 mole of 0.02 molar H2SO4 solution is কত জানতে চেয়েছে। আচ্ছা H2SO4 তাহলে কি কনসেন্ট্রেশনে প্রেজেন্ট আছে, দেখো 0.02 মোল পার লিটার। এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি 1 লিটার H2SO4 এর মধ্যে 0.02 মোল প্রেজেন্ট আছে, কারণ মোলার মানেই হচ্ছে মোল পার লিটার, দ্যাট ইজ 0.02 মোল পার লিটার মানে 0.02 মোল is present in 1 liter. So 0.02 mole present আছে 1 লিটারে, মানে 1 লিটারে প্রেজেন্ট আছে 0.02 মোল। 1 লিটার মানে 1000 ml, তাহলে 1000 ml এ প্রেজেন্ট আছে 0.02 মোল, তাহলে 100 ml এ প্রেজেন্ট থাকবে কত 0.002 মোল। ঠিক আছে, 1000 ml এ প্রেজেন্ট আছে 0.02 মোল, তাহলে 100 ml সলিউশন নিয়েছে যেহেতু তার মধ্যে প্রেজেন্ট থাকবে 0.002 মোল। এখন 0.002 মোল H2SO4 এর মধ্যে কতগুলো মলিকিউল আছে, সো 1 মোল হলে তার মধ্যে থাকে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল, তাহলে 0.002 মোল হলে তার মধ্যে থাকবে 0.002 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল। সো ভেরি সিম্পল প্রবলেম, NCERT এক্সাম্পলের প্রবলেম। সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাজ ফলোস। সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কেমন করে রিঅ্যাক্ট করে বলে দিয়েছে, বলেছে 1 লিটার অফ 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, 1 লিটার অফ 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন রিঅ্যাক্ট করছে 1 লিটার অফ 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের সঙ্গে। তাহলে সোডিয়াম সালফেট কতটা তৈরি হচ্ছে এবং তার মোলারিটি কতটা হচ্ছে এটা আমাকে জানতে বলেছে। সো প্রথমে জানি কত করে মোল রিঅ্যাক্ট করছে, 0.1 মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 0.1 মোল H2SO4 আছে 1 লিটারের মধ্যে।
আচ্ছা 0.1 মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 0.1 মোল NaOH আছে 1 লিটারের মধ্যে। তাহলে আমরা বলতে পারছি যে এখানে অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন, ভালো করে দেখো রিঅ্যাকশনটা ফলো করো, রিঅ্যাকশনে বলেছে 1 মোল H2SO4 এর সঙ্গে 2 মোল NaOH লাগে, তাহলে 1 মোল H2SO4 তৈরি হয়। আচ্ছা তাহলে যদি 1 মোল H2SO4 এর জন্য 2 মোল NaOH লাগে, তাহলে 0.1 মোল H2SO4 এর জন্য 0.2 মোল NaOH লাগবে। কিন্তু 0.2 মোল NaOH কিন্তু আমার কাছে নেই, আমার কাছে মাত্র 0.1 মোল NaOH আছে। তার মানে 0.1 মোল NaOH এর জন্য 0.05 মোল H2SO4 লাগবে, হাফ হয়ে যাচ্ছে। যেহেতু 2 মোল NaOH এর জন্য 1 মোল H2SO4 লাগে, তাহলে 0.1 মোলের জন্য লাগবে হচ্ছে 0.05 মোল H2SO4। ক্লিয়ার? তাহলে 0.1 মোল NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করতে গেলে লাগবে 0.05 মোল H2SO4। আর যত মোল H2SO4 লাগে অত মোলই সোডিয়াম সালফেট তৈরি হয়, কারণ 1 মোল H2SO4 থেকে 1 মোল সোডিয়াম সালফেট তৈরি হয়। তাহলে এখন 0.05 মোল H2SO4 থেকে 0.05 মোল সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে রিঅ্যাকশনে। তাহলে সোডিয়াম সালফেটের মোল পেয়ে গেলাম। টোটাল সলিউশনের ভলিউম কত? একজনের 1 লিটার নিয়েছি, অন্যজনের 1 লিটার নিয়েছি, তাহলে 2 লিটার হলো টোটাল সলিউশনের ভলিউম। তাহলে Na2SO4 এর মোলারিটি পেয়ে যাব, আরামসে পেয়ে যাব। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। Na2SO4 কত মোল তৈরি হয়েছে পেয়ে গেছি, ডিভাইডেড বাই 2 লিটার টোটাল সলিউশন, সো মোলারিটি পেয়ে যাব। Na2SO4 এর মাস পেয়ে যাব, মাস এগেইন পেয়ে যাব। Na2SO4 পেয়ে গেছি কত মোল তৈরি হয় ইনটু তার মলিকুলার ওয়েট করে দেব, তাহলে Na2SO4 এর মাসও পেয়ে যাব। সো দেখে নাও মোলারিটি হচ্ছে মোল বাই ভলিউম, সো মোল পেয়েছি 0.05 বাই ভলিউম 2 লিটার, আর এটা হচ্ছে মোলারিটি, আর মাসও একই ভাবে পেয়ে যাব। সো মাস হবে হচ্ছে Na2SO4 যেটা তৈরি হলো ওর মাস কত হবে 0.05 মোল ওটা তৈরি হয়েছে ইনটু Na2SO4 এর মলিকুলার ওয়েট যত ওটা হয়ে যাবে ওর মাস। ক্যালকুলেট করলে পেয়ে যাব কতটা মাস তৈরি হয়েছে। 6.023 into 10 to the 22 molecules are present in 10 gram of a substance X. The molarity of a solution containing 5 gram of substance X into liter solution is 10 dash into 10 to the power minus 3. So দেখো এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ভেরি ভ্যালু কোশ্চেন। আচ্ছা আমরা আমাদেরকে বলে দিয়েছে 6.023 into 10 to the power 22 খানা মলিকুল আছে 10 গ্রামে, তাহলে আমরা বার করে নিই 6.023 into 10 to the power 23 খানা মলিকুল থাকবে, অবভিয়াসলি ইনটু 10 হয়ে যাবে, 10 into 10 দ্যাট ইজ 100 গ্রামের মধ্যে। কারেক্ট? কারণ 10 টাইমস বেড়েছে, এখানে 10 টাইমস বেড়েছে, তাহলে ওখানেও 10 টাইমস হবে, 100 গ্রামের মধ্যে। এতগুলো মলিকুল মানে 1 মোল মলিকুল, তার মানে 1 মোল মলিকুল প্রেজেন্ট থাকছে 100 গ্রামের মধ্যে, মানে মলিকুলার ওয়েট পেয়ে গেলাম 100। মোলারিটি বার করতে বলেছে, মোলারিটি, মোলারিটি ইজ ইকুয়াল টু কি মোল বাই ভলিউম। মোল মানে কি মাস বাই মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মোল, ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার। মাস কত বলেছে 5 গ্রাম, মলিকুলার ওয়েট বেরিয়েছে 100 গ্রাম, ডিভাইডেড বাই ভলিউম বলেছে 2 লিটার। তাহলে এখান থেকে মোলারিটি পেয়ে যাবো, মোলারিটি পেয়ে গেলে ওটাই আমাকে কোশ্চেনে চেয়েছে। ওকে, সো নরমালিটির উপর একটা প্রবলেম সলভ করে নেওয়া যাক। নরমালিটি থেকে কি বলছে দেখো, 100 ml solution was made by adding 1.43 gram of sodium carbonate। 100 ml সলিউশন তৈরি হয়েছে 1.43 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট থেকে। 100 ml সলিউশন তৈরি হয়েছে 1.43 গ্রাম সোডিয়াম কার্বনেট ডট XH2 থেকে। ওকে, নরমালিটি অফ দ্য সলিউশন ইজ 0.1, তাহলে x এর ভ্যালু জানতে চেয়েছে। আচ্ছা আমরা তাহলে প্রথমে বার করি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হবে। নরমালিটির ইকুয়েশনে ইকুইভ্যালেন্ট ওয়েট থাকে, সো নরমালিটির ইকুয়েশনটা প্রথমে দেখে নিই। নরমালিটি ইজ ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম। নরমালিটির ফর্মুলা কি, নরমালিটি ইজ ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি, মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, আর ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলাটা আমাদের এখান থেকে বার করতে হবে। সো ইকুইভ্যালেন্ট ওয়েট মানে যে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। তাহলে এখানে ক্যাটায়নটা হচ্ছে Na+, ক্যাটায়ন হচ্ছে এখানে Na+, আর দুটো Na+ আছে মানে টোটাল চার্জ হচ্ছে 2। তাহলে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2 করলে ইকুইভ্যালেন্ট ওয়েট পাচ্ছি। মলিকুলার ওয়েট কত এখান থেকে ক্যালকুলেট করেছি, মলিকুলার ওয়েট 2 × 23 দ্যাট ইজ ফর সোডিয়াম, প্লাস কার্বন হচ্ছে 12, প্লাস 3 × অক্সিজেন হচ্ছে অক্সিজেন, 3 × 16 হচ্ছে অক্সিজেন। তাহলে 2 × 23 প্লাস 12 প্লাস 3 × অক্সিজেন, এটা 3 × 16 এটা হয়ে গেল সোডিয়াম কার্বনেট, প্লাস এখান থেকে আসছে ওয়াটারের মলিকুলার ওয়েট 18 × x। তো এই পুরোটা হলো মলিকুলার ওয়েট। একে টোটাল ক্যাটায়নিক চার্জ, সোডিয়ামের প্লাস চার্জ প্লাস 1 চার্জ, তাহলে টোটাল ক্যাটায়নিক চার্জ দুটো সোডিয়ামের জন্য +2, তাহলে ডিভাইডেড বাই 2 করলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট পেলাম
মাস কোশ্চেনে দিয়ে দেওয়া আছে 1.43 ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, সেটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম, এটা করলে পাবো আমি নরমালিটি। তাহলে এই সমস্ত কটা ভ্যালু পুট করে দিলাম। নরমালিটি হচ্ছে 0.1, কোশ্চেনে বলা আছে মাস 1.43 ডিভাইডেড বাই তোমার এটা হয়েছে তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু 0.1, যেটা হচ্ছে তোমার ভলিউম লিটারে, কারণ 100 ml বলেছে মানে লিটারে ভলিউম হচ্ছে 0.1। সমস্ত কটা ভ্যালু পুট করে দিলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো, এন্ড দ্যাট এক্স টাই আমাকে চেয়েছে যে এক্স এর ভ্যালুটা কত হবে, ওয়াটারের আগে কতগুলো মোল আছে। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে আমরা নরমালিটি, মোলারিটি, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, স্টয়কিওমেট্রি, মোল কনসেপ্ট, সমস্ত কনসেপ্টটাকে নিয়ে আমরা বেশ কিছু এমসিকিউ স্টাডি করলাম বেসিক কনসেপ্ট চ্যাপ্টারটা থেকে। নেক্সট ক্লাসে আমরা মুভ করে যাব অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে। প্রথমে একই ভাবে থিওরি ক্যালকুলেট করব, থিওরি পড়ব, অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে থিওরিটিক্যাল ডিসকাশন করব, এন্ড তারপরে আমরা ওর এমসিকিউ তে শিফট করব। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ডিফারেন্ট টাইপসের এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, যে সমস্ত অ্যাসাইনমেন্টস গুলো আমি তোমাদের পাঠাচ্ছি সেগুলো প্র্যাকটিস করতে থাকো, যাতে অ্যাসাইনমেন্টস এর থ্রু দিয়ে থরো একটা প্র্যাকটিস হয়, কম্পিটিটিভ কোশ্চেনস গুলো এমসিকিউ প্র্যাকটিস হয়। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।